কি হবে যখন দেশের আইন আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়? যখন একজন সিরিয়াল কিলারকে মৃত্যুদণ্ড দেওয়ার পর সে আদালতের ভেতরেই হাসতে হাসতে বলে, মৃত্যুদণ্ড তো শুধু নামেই, আসলে তো আমি সারা জীবন রাষ্ট্রীয় নিরাপত্তায় থাকব। এই গল্প দক্ষিণ কোরিয়ার এক সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত, যেখানে এক খুনি বৃষ্টির দিনে মহিলাদের শিকার করে তাদের শরীরের অংশ নিজের বাড়ির উঠোনে পুঁতে রাখত পৈশাচিক আনন্দের জন্য। তাকে ধরার দায়িত্বে থাকা সেরা ডিটেকটিভ তেসু তখনও জানত না এই শয়তানের শেষ শিকার হতে চলেছে তার নিজের গর্ভবতী বোন। খুনি ধরা পড়ল, কিন্তু আইন তাকে দিল সুরক্ষা। এই অবিচার সহ্য করতে না পেরে বোনের স্বামী সেং হিউন প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে হারিয়ে যায়। কিন্তু ৩ বছর পর সে যা করে তা ছিল কল্পনারও বাইরে। সে নিজের জীবন বাজি রেখে স্ত্রীর সেই পাশবিক খুনিকে জেল থেকে বাঁচিয়ে বের করে আনে। কিন্তু কেন? একজন স্বামী কেন তার স্ত্রীর খুনির জীবন বাঁচাবে? প্রতিশোধের নামে সে কোন ভয়ানক খেলার ছক কষেছিল? আর শেষ পর্যন্ত ন্যায় বিচারের জন্য একজন পুলিশকে কি আইনের সীমা ভাঙতে হয়েছিল? চলুন আজ ডুব দেওয়া যাক সেই শ্বাসরুদ্ধকর জার্নির গভীরে। গল্পের শুরুটা হয় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে। গোটা শহর তখন এক অজানা আতঙ্কে কাঁপছে। একের পর এক নিখোঁজ হয়ে যাচ্ছে মহিলারা। গত কয়েক মাসে মোট ৮ জন মহিলা গায়েব হয়ে গেছে, যাদের মধ্যে অদ্ভুত কিছু মিল রয়েছে। তারা সবাই ৩০-এর কোঠায় থাকা সুন্দরী এবং বিবাহিত। আর সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো, তারা প্রত্যেকেই নিখোঁজ হয়েছে কোনো এক বৃষ্টির দিনে। শহরের মানুষের মুখে মুখে তখন একটাই কথা, কালো রেনকোট পরা এক ছায়ামূর্তি এই ভয়ঙ্কর অপরাধগুলো করে চলেছে। পুলিশ ডিপার্টমেন্ট ১ মাস ধরে দিন রাত এক করে তদন্ত চালিয়ে যাচ্ছে, কিন্তু ফলাফল শূন্য। না কোনো সন্দেহভাজনকে ধরা গেছে, আর না পাওয়া গেছে নিখোঁজ হওয়া কোনো মহিলার লাশ। খুব শীঘ্রই ক্যালেন্ডারের পাতায় আরও একটি বৃষ্টির দিন ঘনিয়ে আসে। পুলিশের ধারণা, আজকের দিনেও সেই সিরিয়াল কিলার তার নতুন শিকারের খোঁজে বের হবে। তাই শহরের নিরাপত্তা জোরদার করতে ডিপার্টমেন্টের সেরা ২ অফিসার ডিটেকটিভ তেসু আর তার পার্টনার কি সকতে রাস্তায় টহল দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যবশত মুষলধারে বৃষ্টি নামায় এই ২ অফিসার ডিউটিতে কিছুটা ফাঁকি দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা রাস্তার একপাশে গাড়ি থামিয়ে অলস সময় কাটাতে থাকে। ঠিক সেই সময়ই তেসুর নিজের বোন কিয়ংসু হাসপাতাল থেকে বের হচ্ছিল। তার মুখে ছিল পৃথিবীর সমস্ত সুখ, কারণ সে একটু আগেই জানতে পারেছে যে সে মা হতে চলেছে। এই আনন্দের খবরটা তার স্বামী সেং হিউনকে জানানোর জন্য সে তর সইতে পারছিল না। সে ফোন করে স্বামীকে জানায় তার জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে। কিন্তু সেং হিউন অফিসে ওভারটাইম করায় কিয়ংসু একাই ছাতা মাথায় দিয়ে বাড়ির পথে হেঁটে দেয়। কিন্তু তার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। বাড়ির কাছের এক নির্জন গলিতে পৌঁছানো মাত্রই ছাতার আড়াল থেকে বেরিয়ে আসা কালো রেইনকোট পরা এক লোক তার মাথার পেছনে ভারী কিছু দিয়ে সজোরে আঘাত করে। প্রচণ্ড আঘাতে কিয়ংসু সাথে সাথে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর সে লোকটা তাকে টেনে হেঁচড়ে একটা অচেনা বাড়িতে তুলে নেয়। এদিকে অফিসে থাকা স্বামী সেং হিউনের মনটা কেন যেন হঠাৎ কু ডাকতে শুরু করে। সে দ্রুত কিয়ংসুর ফোনে কল দেয়, কিন্তু তখন অসহায় কিয়ংসু সন্ত্রাসীর বাড়িতে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। গাড়ির ভেতরে বেজে ওঠা ফোনের রিংটোন খুনির মনোযোগ নষ্ট করে। সে বিরক্ত হয়ে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে প্রেমিক দম্পতির হাসি মুখটা দেখে তার মুখে ফুটে ওঠে এক বিদ্রুপের হাসি। এরপর সে ফোনটা জানালার বাইরে ছুঁড়ে ফেলে দেয়। আর এই সামান্য ভুলটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। ফোন ফেলতে গিয়ে মনোযোগ সরে যাওয়ায় তার গাড়িটা সজোরে সামনের একটা গাড়িকে ধাক্কা মারে। অন্য গাড়ির চালক রেগেমেগে গাড়ি থেকে নেমে আসে, কিন্তু নিজের গাড়ির পেছনের সিটে শিকার থাকায় খুনি এক মুহূর্ত দেরি না করে গাড়ি ঘুরিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। হতভম্ব অন্য চালক সাথে সাথে পুলিশকে ফোন করে। কাকতালীয়ভাবে ডিটেকটিভ তেসু ঠিক সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। সে ঘটনাস্থলে এসে গাড়ির চাকার দাগ আর পরিস্থিতি দেখে বুঝতে পারে গাড়িটির বেশ বড় ক্ষতি হয়েছে। তবুও সে না থেমে পালিয়েছে, যা খুবই অস্বাভাবিক। ঠিক তখনই রাস্তার পাশে পড়ে থাকা একটা জিনিসের উপর তার চোখ যায়। কাছে গিয়ে সে দেখে ওটা একটা মোবাইল ফোন। শহরে চলতে থাকা সিরিয়াল কিলিংয়ের কথা মাথায় আসতেই তেসুর বুকের ভেতরটা কেঁপে ওঠে। সে সাথে সাথে তার পুলিশ প্রধানকে ফোন করে ঘটনাটা জানায়, কিন্তু অফিসার তার কথায় পাত্তা না দিয়ে ফোন কেটে দেন। নাচাউনিকের সাড়া না পেলেও তেসুর ডিটেকটিভের মন তাকে শান্ত থাকতে দিচ্ছিল না। সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক ওই পালিয়ে যাওয়া গাড়িটার পিছু ধাওয়া করবে। অন্যদিকে খুনি লাউচুয়ান ততক্ষণে কাছের ডাইমাই পাহাড়ের জঙ্গলে ঢুকে পড়েছে। সে গাড়ি থামিয়ে ডিকি থেকে ইলেকট্রিক ড্রিল আর করাতের মতো ভয়ঙ্কর সব যন্ত্রপাতি বের করে। এরপর সে অজ্ঞান কিয়ংসুর পা ধরে একটা মরা পশুর মতো টেনে হেঁচড়ে জঙ্গলের গভীরে নিয়ে যেতে থাকে। মাটির সাথে পিঠ ঘষা খাওয়ার যন্ত্রণায় কিয়ংসুর জ্ঞান সামান্য ফিরে আসে। একজন মায়ের সহজাত প্রবৃত্তিতে সে জ্ঞান ফেরার সাথে সাথে 2 হাত দিয়ে নিজের পেটটাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু শয়তান লাউচুয়ানের মুখে তখন পৈশাচিক হাসি। কিয়ংসুর গরম রক্ত যখন লাউচুয়ানের হাত ভিজিয়ে দিচ্ছিল, সে তখন এক অদ্ভুত উত্তেজনায় কাঁপছিল।
এরপর সে বৃষ্টির মধ্যে 2 হাত ছড়িয়ে দিয়ে প্রকৃতির কাছে নিজেকে সঁপে দেয়, যেন এই খুন আর রক্ত ধুয়ে যাওয়াটা তার কাছে এক ধরনের উপাসনা। প্রায় 2 ঘন্টা পর ডিটেকটিভ তেসু আর কৃষক গাড়ির কাছে পৌঁছায়। তারা দেখতে পায় কাদামাখা রাস্তায় গাড়ির চাকার 2টো গভীর দাগ জঙ্গলের দিকে চলে গেছে। কৃষক সাথে সাথে অ্যাক্সিলারেটরে পা রাখে। কিছুক্ষণ পরেই একটা ট্রাফিক লাইটে তারা হলুদ কাদায় মাখা সেই গাড়িটিকে দেখতে পায়। তেসু এক মুহূর্ত দেরি না করে গাড়ি থেকে নেমে রাস্তা আটকে দেয়। খুনি পালানোর জন্য স্টিয়ারিং হুইল শক্ত করে ধরে রাখে, কিন্তু ঠিক তখনই কৃষক তাদের পুলিশের গাড়িটা আড়াআড়িভাবে দাঁড় করিয়ে পালানোর সব রাস্তা বন্ধ করে দেয়। ফেসে গেলেও লাউচুয়ান এমনভাবে শান্ত থাকার ভান করতে থাকে যেন সে কিছুই করেনি। কিন্তু তেসুর ডিকি খুলতেই ভেতরে ড্রিল, করাত আর রক্তের দাগ দেখে তার মনে এক অশুভ আশঙ্কা জেগে ওঠে। সে গাড়ির পেছনের সিট পরীক্ষা করতে গিয়ে সিটের নিচে একগুচ্ছ লম্বা চুল খুঁজে পায়। চুলটা হাতে নিতেই তা থেকে টপটপ করে রাজা রক্ত ঝরে পড়ে। তেসু অবিশ্বাসের দৃষ্টিতে গাড়িতে বসা থাকা লাউচুয়ানের দিকে তাকিয়েছিল। লাউচুয়ানও তার দিকে সরাসরি তাকিয়েছিল, আর তার মুখে ছিল এক জঘন্য বিদ্রুপের হাসি। অবশেষে পুলিশ লাউচুয়ানকে গ্রেফতার করে। ফরেন্সিক পরীক্ষায় প্রমাণিত হয় গাড়ির ভেতরে পাওয়া রক্ত 8 জন ভিন্ন মানুষের। আর এতেই পুলিশ নিশ্চিত হয়ে যায় যে এই লাউচুয়ানই সেই সিরিয়াল কিলার যাকে তারা এতদিন ধরে খুঁজছিল। এই বিশাল সাফল্যের জন্য পুলিশ প্রধান তেসুর অনেক প্রশংসা করেন। তেসু যখন নিজের সাফল্যে বুঁদ হয়েছিল, ঠিক সেই সময় তার ভগ্নিপতি সেংহিউনের ফোন আসে। সে কান্না জড়া কণ্ঠে জানায় দুপুর থেকে কিয়ংসুর সাথে যোগাযোগ করা যাচ্ছে না। তেসু প্রথমে ভাবে হয়তো বোনের ফোনের চার্জ শেষ, তাই সে খুব একটা পাত্তা দেয় না। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার এক সহকর্মী দৌড়ে এসে জানায় রাস্তায় পাওয়া সেই ফোনটির মালিকের পরিচয় জানা গেছে। ফোনটি আর কারো নয়, তেসুর বোন কিয়ংসুর। এই কথা শোনা মাত্রই তেসুর পায়ের তলার মাটি সরে যায়। সে পাগলের মতো ছুটে জেরা কক্ষে যায় আর লাউচুয়ানের কলার ধরে চিৎকার করে জানতে চায় আমার বোন কোথায়। সে লাউচুয়ানের মুখে সজোরে লাথি মারে। লাউচুয়ানের মুখ থেকে রক্ত বেরিয়ে আসে, কিন্তু রক্তের স্বাদ পেয়ে সে যেন আরও আনন্দিত হয়। তার এই বিকৃত রূপ দেখে তেসু পুরোপুরি ভেঙে পড়ে। কোনো ব্যাখ্যা দেওয়ার সময় ছিল না তার। সে ছুটে বোনের বাড়ির দিকে যায়, এই ভেবে যে হয়তো সবটা একটা ভুল বোঝাবুঝি। কিন্তু রাত 10টা বেজে গেলেও তার বোন বাড়ি ফেরেনি। উদ্বিগ্ন ভগ্নিপতির সামনে তেসু বোনের বালিশের নিচ থেকে একটা চুল নিয়ে ডিএনএ পরীক্ষার জন্য ব্যাগে ভরে। তেসুর এই ছটফটানি দেখে স্বামী সেংহিউন বুঝতে পারে তার ভালোবাসার কিয়ংসুর সাথে খুব খারাপ কিছু একটা ঘটে গেছে। যেমনটা আশঙ্কা করা হয়েছিল, গাড়িতে পাওয়া রক্তের সাথে কিয়ংসুর ডিএনএ মিলে যায়। তার মানে কিয়ংসু ওই শয়তানের গাড়িতেই ছিল। কিন্তু লাউচুয়ান মুখ খুলতে একদমই রাজি ছিল না। কিয়ংসুর নিখোঁজ হওয়ার 10 ঘন্টা পেরিয়ে গেছে। পুলিশ ফোর্স দাইমাই পাহাড় আর লাউচুয়ানের বাড়ির আশেপাশে চিরুনি তল্লাশি শুরু করে। পুলিশ কুকুর খুব দ্রুতই লাউচুয়ানের বাড়ির উঠোনে কিছু একটা সন্দেহজনক খুঁজে পায়। মাটি খোঁড়া শুরু করতেই মাত্র কয়েক ইঞ্চি নিচ থেকে বেরিয়ে আসে একটি পচে যাওয়া মহিলার মাথা। অকাট্য প্রমাণ পেয়ে পুলিশ লাউচুয়ানকে আবার জেরা শুরু করে। এবার সে খুব শান্তভাবে একের পর এক খুনের কথা স্বীকার করে, যেন সে কোনো গল্প বলছে। তার মধ্যে অনুশোচনার লেজও মাত্র নেই। অফিসার রেগে গিয়ে প্রশ্ন করেন এতগুলো খুন করেও কি তোর একটুও খারাপ লাগছে না? লাউচুয়ান অবজ্ঞায় হেসে উত্তর দেয় অনুশোচনা থাকলে তো খুনই করতাম না। তবে সৌভাগ্যবশত সে জানায় যে কিয়ংসু দাইমান পাহাড়েই আছে। এই খবর পেয়ে তেসু ছুটে পাহাড়ের সেই জায়গায় যায় যেখানে মাটিটা নতুন করে খোঁড়া হয়েছিল। সে খালি হাতে মাটি খুঁড়তে শুরু করে আর কিছুক্ষণ পরেই একটা প্লাস্টিকের ব্যাগ খুঁজে পায়। সবাই রুদ্ধশ্বাসে তাকিয়ে থাকে, কিন্তু তেসু ব্যাগটা ছিঁড়ে দেখে ভেতরে শুধু আবর্জনা। লাউচুয়ান তাকে নিয়ে খেলা করেছে। হতাশায় তেসু মাটিতে বসে কান্নায় ভেঙে পড়ে। সময় গড়িয়ে যাচ্ছিল আর কিয়ংসুর বেঁচে থাকার সম্ভাবনাও কমে যাচ্ছিল। অন্যদিকে বাড়িতে অপেক্ষায় থাকা স্বামী সেংহিউন পাগলের মতো হয়ে যাচ্ছিল। সে পুরনো ছবি দেখতে দেখতে হঠাৎ কিয়ংসুর একটা সেলফি দেখতে পায়, যেখানে তার হাতে একটা প্রেগন্যান্সি টেস্ট কিট। তখন তার মনে পড়ে দুর্ঘটনার আগে কিয়ংসু বলেছিল তার জন্য একটা সুখবর আছে। তার মানে কিয়ংসু গর্ভবতী ছিল। এ কথা ভাবতেই সেংহিউনের বুকটা যন্ত্রণায় ফেটে গিয়ে সে মাটিতে হাঁটু করে বসে হাউমাউ করে কেঁদে ওঠে। এদিকে তেসু পাহাড়ে ব্যর্থ হয়ে পুলিশ স্টেশনে ফিরে আসে। সে জেরা ঘরের দরজা আটকে লাউচুয়ানের ওপর পশুর মতো ঝাঁপিয়ে পড়ে, কিন্তু লাউচুয়ান একটা মরা কুকুরের মতো মার খেতে থাকে। শারীরিক যন্ত্রণায় তার কোনো ভ্রুক্ষেপই ছিল না। তেসু বুঝতে পারে মারধর করে কোনো লাভ হবে না। এখন একমাত্র এই শয়তানি জানে তার বোন কোথায় আছে। বোনের জীবন বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে ডিটেকটিভ তেসু কাঁপতে কাঁপতে সেই খুনের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে এবং তার জীবন ভিক্ষা চায়। একজন পুলিশকে নিজের পায়ের নিচে হাঁটু গেড়ে বসে থাকতে দেখে লাউচুয়ানের মুখে ফুটে ওঠে চরম তৃপ্তির এক পৈশাচিক হাসি। সে বুঝতে পারে সে জিতে গেছে। ভিকটিমের ভয়, পুলিশের অসহায়ত্ব আর পরিবারের কষ্ট, এই সব কিছুই তাকে এক অন্যরকম ক্ষমতার আনন্দ দিচ্ছিল। তেসুর আগে বন্দুক পোলেই শয়তানটাকে শেষ করে দিতে চায়, কিন্তু তার ভেতরের পুলিশ তাকে থামিয়ে দেয়। লাউচুয়ান এটা বুঝতে পেরে হাসে। সে বোঝাতে চায় আইন তার মতো অপরাধীদের জন্য একটা সীমানা মাত্র, কিন্তু তেসুর মতো সৎ মানুষদের জন্য এটা একটা লোহার শিকল যা তাদের বেঁধে রাখে। এরপর লাউচুয়ান মুখ বন্ধ করে ফেলে
আর একটা কথাও বলে না। কিছুদিন পর আদালতে লাউচুয়ানের বিচার হয়। পরপর 8 জনকে খুন করার দায় আদালত তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়। কিন্তু এই রায় শুনে লাউচুয়ান হাসতে হাসতে প্রায় মাটিতে লুটিয়ে পড়ার মতো অবস্থা হয়, কারণ সে জানত কোরিয়ায় মৃত্যুদণ্ড প্রায় অকার্যকর। গত 17 বছরে এই শাস্তি একবারও কার্যকর করা হয়নি, তাই তার শাস্তিটা আসলে যাবজ্জীবন কারাদণ্ডের সমান ছিল। সে শুধু সারা জীবনের জন্য থাকা খাওয়ার টিকিটই পায়নি, বরং ভুক্তভোগীদের পরিবারের প্রতিশোধ থেকে বাঁচার জন্য রাষ্ট্রীয় সুরক্ষাও পেয়ে গেল। স্বাধীনতা ছাড়া সে কিছুই হারায়নি। আদালতের এই রায়টা খুনি লাউচুয়ানের জন্য নয়, বরং সিংহিউনের জন্য মৃত্যুদণ্ড হয়ে আসে। তার প্রিয়তমা স্ত্রী আর অনাগত সন্তান মাটির নিচে পচে গলে যাবে, আর তাদের খুনি রাষ্ট্রের সুরক্ষায় আয়েশ করে জেলে বাকি জীবনটা কাটাবে। ন্যায় বিচারের এই প্রহসন সে মেনে নিতে পারে না। সেদিনই হতাশায় ডুবে গিয়ে সে বেছে নেয় আত্মহত্যার পথ। কিন্তু নিয়তির পরিহাসে সিংহিউন যখন মৃত্যুর দোরগোড়ায়, তখন দড়িটা ছিঁড়ে যায়। সে মাটিতে আছড়ে পড়ে। তার চোখের সামনেই ভেঙে চুরমার হয়ে যায় তাদের ভালোবাসার স্মৃতি, তাদের বিয়ের ছবি। সেই ভাঙা কাঁচের টুকরোর দিকে তাকিয়ে সিংহিউনের ভেতর থেকে আর কান্নার আওয়াজ বের হয় না, বের হয় প্রতিশোধের গর্জন। সেই মুহূর্তে সে সিদ্ধান্ত নেয় সে আর দুর্বল শিকারী হয়ে থাকবে না, এবার সে নিজেই শিকারী হবে। কিন্তু তার শিকার যে সেলে রয়েছে সে কোনো সাধারণ অপরাধী নয়। লাউচুয়ান ছিল এক রক্তপিপাসু হায়না। জেলে ঢোকার প্রথম রাতেই সে তার সেলের সঙ্গীর কান কামড়ে ছিঁড়ে নিয়ে প্রমাণ করে দেয় যে সে জেলের ভেতরেও এক মূর্তিমান আতঙ্ক। এরপর থেকে কেউই তার সেলে থাকার সাহস করত না, ফলে সে একাই একটা সেল পেয়ে যায়। সেখানে সে দিনরাত এমনভাবে শরীরচর্চা শুরু করে যেন সে কোনো অলিম্পিকের জন্য তৈরি হচ্ছে। তার এই প্রস্তুতি দেখে জেলারের সন্দেহ হয় সে হয়তো জেল থেকে পালানোর ফন্দি আছে, কিন্তু লাউচুয়ান জেলারের হুমকিতেও কান দেয় না। তার চোখে তখন শুধু বাইরের পৃথিবীতে ফিরে যাওয়ার নেশা আর নতুন শিকারের খোঁজ। এদিকে প্রতিশোধের আগুন বুকে নিয়ে সিংহিউন যেন উধাও হয়ে যায়। তেসু ভাবে হয়তো সে পুরনো কষ্ট ভুলে নতুন জীবন শুরু করতে অন্য কোথাও চলে গেছে। এভাবেই কেটে যায় 3 বছর। এই 3 বছরে তেসু বহুবার লাউচুয়ানকে তার বোনের ব্যাপারে জিজ্ঞাসা করেছে, কিন্তু লাউচুয়ান একটা কথাও বলেনি। সে ভেবেছিল এই গোপন তথ্যটা তার তুরুপের তাস, যা দিয়ে সে আজীবন তাকে তার পায়ের নিচে রাখবে। কিন্তু সে জানত না জেলের বাইরে এক ভয়ঙ্কর প্রতিশোধের ছক নীরবে তৈরি হচ্ছে। ঠিক এমনই এক সময়ে শহরে এক নতুন খুনের ঘটনা ঘটে যা পুরো পুলিশ ডিপার্টমেন্টকে নাড়িয়ে দেয়। কুখ্যাত গ্যাংস্টার বস ও ইয়ং সককে এক ক্লাবে নৃশংসভাবে খুন করা হয়। একমাত্র সাক্ষী জানায় খুনি এতটাই দ্রুত ছিল যে তার মুখ দেখা সম্ভব হয়নি। পুলিশের প্রথম সন্দেহ গিয়ে পড়ে গ্যাংয়ের সেকেন্ড ইন কমান্ড দৌয়ের ওপর, কিন্তু তদন্ত করে জানা যায় সেই খুনের পেছনে ছিল না। কেসটা যখন প্রায় বন্ধ হওয়ার পথে, তখন তেসু গ্যাংস্টারের শেষকৃত্যের সিসিটিভি ফুটেজ দেখতে গিয়ে বিস্ময়ে হতবাক হয়ে যায়। ফুটেজে শোক জানাতে আসে মানুষের ভিড়ে এক চেনা মুখ। 3 বছর ধরে নিখোঁজ তার ভগ্নিপতি সিংহিউন, একজন শান্তশিষ্ট কম্পিউটার প্রোগ্রামার, কিভাবে শহরের সবচেয়ে বড় গ্যাংস্টারের শেষকৃত্যে হাজির হলো। তেসু তার পুরনো বাড়িতে যায়। বাইরে থেকে বাড়িটা দেখে মনে হচ্ছিল যেন এক ধ্বংসস্তূপ, কিন্তু তেসু চলে যাওয়ার মুহূর্তে দরজায় চাবি ঘোরানোর শব্দ হয়। সিংহিউন তাকে দেখেই দৌড়ে পালানোর চেষ্টা করে। তেসু তার পিছু নেয়, কিন্তু সে অবাক হয়ে দেখে যে মানুষটা একসময় কম্পিউটার ছাড়া কিছু বুঝত না, সে আজ দেওয়াল টপকে চোখের পলকে অদৃশ্য হয়ে যাচ্ছে। তেসু আবার তার বাড়িতে ঢুকে ভেতরের অবস্থা দেখে চমকে যায়। বাইরেটা অগোছালো থাকলেও ভেতরে বসবাসের সব চিহ্ন রয়েছে। সিংহিউন কোথাও যায়নি। এই 3 বছর সে এখানেই নিজেকে তৈরি করেছে। টেবিলের উপর অগণিত আঁচড়ের দাগ, যা তার প্রতি রাতের যন্ত্রণার প্রতিশোধের শপথের সাক্ষী। দেয়ালে লাগানো কাগজপত্রে গ্যাংস্টার ও ইয়ং সক আর দৌয়ের সব তথ্য। তেসুর মাথায় কিছুই ঢোকে না। সিংহিউনের শত্রু তো লাউচুয়ান, তাহলে সে গ্যাংস্টারদের মারছে কেন? তার এই প্রশ্নের উত্তর পেতে বেশি দেরি হয় না। কয়েকদিন পরেই সিংহিউন নতুন গ্যাং বস দৌয়ের উপর হামলা করে। সে গাড়ি দিয়ে দৌয়ের গাড়িকে পিষে ফেলতে চায়, কিন্তু টায়ার পাংচার হয়ে যাওয়ায় সে ব্যর্থ হয় এবং গ্যাংয়ের সদস্যদের হাতে ধরা পড়ে। তারা সিংহিউনকে প্রায় মেরেই ফেলেছিল, কিন্তু ঠিক সময় তেসু এসে তাকে বাঁচায়। এই ঘটনার পর তেসু আরও গভীরে তদন্ত করে এক চাঞ্চল্যকর তথ্য জানতে পারে। আজ থেকে 5 বছর আগে এই ও ইয়ং সক আর দৌ মিলে তাদের পুরনো বস সং মিয়ংজুকে বিশ্বাসঘাতকতা করে জেলে পাঠিয়ে দেয়। আর সেই সং মিয়ংজুও মৃত্যুদণ্ডের আসামি হয়ে লাউচুয়ারের একই জেলে বন্দী রয়েছে। তাহলে সমীকরণটা কি দাঁড়াচ্ছে? তেসু ছুটে যায় সং মিয়ংজুর কাছে। প্রথমে সে সব অস্বীকার করলেও তার চোখের হাসিটা তেসুর নজর এড়ায় না। আসলে সিংহিউন প্রতিশোধ নেওয়ার জন্য এক অবিশ্বাস্য পরিকল্পনা করেছিল। সে জানত সং মিয়ংজুও প্রতিশোধ নিতে চায়, তাই সিংহিউন তার কাছে একটা চুক্তি নিয়ে যায়। সে বাইরে সং মিয়ংজুর শত্রুদের শেষ করে দেবে, বিনিময়ে সং মিয়ংজুকে জেলের ভেতরে লাউচুয়ানকে নিয়ে একটা নাটক করতে হবে। পরিকল্পনা অনুযায়ী সং মিয়ংজু জেলের ভেতরে লাউচুয়ানের উপর হামলা করে। দুজনেই গুরুতর
আহত হওয়ার ভান করে, ফলে তাদের চিকিৎসার জন্য জেলের বাইরের হাসপাতালে পাঠানো হয়। আর এই সুযোগটার জন্যই অপেক্ষা করছিল সেংহিউন। হাসপাতালে হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে ওঠে, ছড়িয়ে পড়ে ধোঁয়া। ঘুমের ভান করা লাউচুয়ান চোখ খোলে। পালানোর জন্য এটাই ছিল সুবর্ণ সুযোগ। সে হাতকড়ি ভেঙে পাহারা দিচ্ছে, পুলিশদের খুন করে বেরিয়ে আসে। কিন্তু সেংহিউন তাকে শুধু জেল থেকে বের হওয়ার অনুমতি দিয়েছিল, পালিয়ে যাওয়ার নয়। দরজার বাইরেই সে দাঁড়িয়েছিল। এই পুরো পরিকল্পনাটা ছিল লাউচুয়ানকে জেল থেকে বের করে আনার জন্য। তার একটাই উদ্দেশ্য, লাউচুয়ানকে দিয়ে কিয়ংসুর লাশের সন্ধান বের করা। সেংহিউন লাউচুয়ানকে টেনে হিঁচড়ে অ্যাম্বুলেন্সে তুলে সোজা দাইমাই পাহাড়ের দিকে রওনা দেয়। এই 3 বছর সে তার স্ত্রীকে খুঁজেছে। সে জানে কিয়ংসু আর বেঁচে নেই, কিন্তু সে অন্তত তার দেহাবশেষটা নিজের হাতে সৎকার করতে চায়। কিন্তু লাউচুয়ান নামের শয়তানটা সেখানেও তাকে নিয়ে খেলা করে। সে সেংহিউনকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে কিয়ংসুর লাশ নয়, বরং তার নিজের অপরাধের সরঞ্জাম লুকানো ছিল। সেখানে সে অতর্কিত সেংহিউনের উপর হামলা করে এবং তাকে মারাত্মকভাবে আহত করে। ঠিক সেই মুহূর্তে তেসু সেখানে পৌঁছায়। সেংহিউন তখন গুরুতর আহত, তার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে, কিন্তু সে শেষ শক্তিটুকু দিয়ে তেসুকে তার বোনের আসল সমাধিস্থলের কথা বলে দেয়। কথা শেষ হতেই সেংহিউন মৃত্যুর কোলে ঢলে পড়ে। মৃত্যু পর্যন্ত সে তার ভালোবাসার মানুষকে ভুলেনি। তেসু কান্নায় ভেঙে পড়ে। তার বোন, ভগ্নিপতি আর অনাগত ভাগ্নে সবাইকে এই এক শয়তান শেষ করে দিল। রাগে ক্ষোভে সে লাউচুয়ানের উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু ততক্ষণে সশস্ত্র পুলিশ বাহিনী সেখানে পৌঁছে গেছে। তারা তেসুকে ঘিরে ফেলে। কোরিয়ার আইন এতটাই হাস্যকর যে তারা সেই ভয়ঙ্কর খুনিকে বাঁচানোর জন্য তেসুর দিকে বন্দুক তাক করে। তেসুর ভেতরের পুলিশ সত্তা তাকে চিৎকার করে বলছে, তুমি একজন পুলিশ, তুমি আইন নিজের হাতে তুলে নিতে পারো না। সে অসহায় হয়ে পাথরটা নামিয়ে রাখে। আর ঠিক সেই মুহূর্তে লাউচুয়ান মুখ বড় করে বিজয়ের এক পৈশাচিক হাসি হাসে। তেসুর মনে হয় ভালো মানুষদের এই নিয়মের শিকলে বেঁধে রাখার অর্থ হলো খারাপ মানুষদের জয়ী হতে দেয়া। তার মনে হয় এই আইন ভুক্তভোগীদের জন্য নয়, অপরাধীদের বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে। হঠাৎ তেসু তার পার্টনার কৃষকের বন্দুক কেড়ে নেয়। কৃষক অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়, যেন এই গুলির কোনো সাক্ষী না থাকে। গুরুম রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ার আগেও লাউচুয়ানের মুখে ছিল সেই শয়তানি হাসি। সে জানত সে মরে গেলেও তেসুকে সারা জীবনের জন্য এক অসহনীয় যন্ত্রণা দিয়ে গেল। ট্রিগারটা তেসু চাপলেও এই গুলিটা ছিল বিচার না পাওয়া সমস্ত ভুক্তভোগীর জমে থাকা ক্ষোভ আর আর্তনাদ। এই গুলিটা ছিল একটা পচে যাওয়া বিচার ব্যবস্থার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদ। কারণ কখনো কখনো শয়তানকে নরকে পাঠানোর জন্য ভালো মানুষদেরও শয়তান হতে হয়। বন্ধুরা, এই সিনেমাটা শেষ হওয়ার পর আমাদের মনে একটাই প্রশ্ন থেকে যায়, ডিটেকটিভ তেসু যা করলো তা কি ঠিক হলো? একদিকে আছে আইন, যা কোনো নাগরিককে নিজের হাতে তুলে নেওয়ার অধিকার দেয় না, আর একদিকে আছে ন্যায় বিচার, যা সেংহিউন বা তার মতো হাজারো ভুক্তভোগীর পরিবার পায়নি। এই সিনেমা চেয়ে আমাদের সমাজের এক কঠিন বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। যখন একটা দেশের বিচার ব্যবস্থা এতটাই দুর্বল হয়ে পড়ে যে লাউচুয়ানের মতো ভয়ঙ্কর খুনিরাও মৃত্যুদণ্ডের রায় পেয়েও হাসতে পারে, তখন সাধারণ মানুষের আইন ও আস্থার উপর থেকে বিশ্বাস উঠে যায়। কোরিয়ায় মৃত্যুদণ্ডের আইন থাকলেও তা কার্যকর না করার যে নীতি, সিনেমাটি মূলত তাকেই প্রশ্নবিদ্ধ করেছে। এই আইনি ফাঁকফোকরি অপরাধীদের আরও বেপরোয়া করে তোলে। তাহলে এর সমাধান কি? ডিটেকটিভ তেসুর মতো আইন নিজের হাতে তুলে নেওয়া? না, সিনেমাটি আমাদের সেটাই দেখাচ্ছে যে প্রতিশোধের পথটা কতটা অন্ধকার। এই পথে হাঁটলে ভালো এবং মন্দের মধ্যে কোনো পার্থক্য থাকে না। তেসু শয়তানকে শেষ করেছে ঠিকই, কিন্তু বিনিময়ে সে নিজের আত্মাও হারিয়ে ফেলেছে। এই গল্পের আসল বার্তা হলো আমাদের রাগ বা ক্ষোভকে ব্যক্তিগত প্রতিশোধে রূপান্তরিত না করে একটা উন্নত এবং শক্তিশালী বিচার ব্যবস্থা গড়ে তোলার জন্য লড়াই করা উচিত। আমাদের দাবি জানাতে হবে এমন এক সিস্টেমের জন্য যেখানে অপরাধী শাস্তি পায় এবং ভুক্তভোগী ন্যায় বিচার, যেখানে আইন শুধু বইয়ের পাতায় নয়, বাস্তবেও মানুষের সুরক্ষা নিশ্চিত করে। কারণ দিন শেষে একটা সভ্য সমাজের পরিচয় তার বড় বড় বিল্ডিং বা রাস্তাঘাট দিয়ে হয় না, হয় তার ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষমতা দিয়ে। আপনারা এই ব্যাপারে কি ভাবেন? তেসুর জায়গায় আপনি থাকলে কি করতেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আর এই ধরনের গভীর আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, যা শুধু বিনোদন দেয় না, আমাদের ভাবতে শেখায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই যাত্রার সঙ্গী হন। ধন্যবাদ।